Good morning, student. মাধবপুর হাই স্কুলের তরফ থেকে আমরা ক্লাস 10 এর আজকে অঙ্কের ক্লাস শুরু করছি। চক্রবৃদ্ধি সুদ আমরা আগের দিনকে শুরু করেছিলাম। তো সেখানে দেখো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপশনটা কি করে চক্রবৃদ্ধি সুদ আসছে আমরা সেইগুলো আগের ক্লাসে দেখেছি, এবং সেক্ষেত্রে পর্বটা কি, আমাদের বইতে যে সূত্র দেওয়া আছে সেইটাই আসল সূত্র নাকি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের আলাদা সূত্র, সেটা আমরা আগের দিনকে দেখেছি। তার ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তো আগের দিনকে আমরা সম্ভবত 10টা অঙ্ক করেছিলাম। এখানে একটা দেখতে পাচ্ছি, তারপরে এখানে হচ্ছে 3 নম্বর 2টা বাড়ির কাজ ছিল, 4 নম্বর বাড়ির কাজ ছিল, 5-এর অঙ্কটা আমরা করিয়েছি, 6 করেছি আমরা, 7 একটা বাড়ির কাজ ছিল তোমাদের, 8 করেছি, এবং সব শেষে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 10 পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। 11 নম্বর অঙ্কটা একটু পড়া যাক, কি বলছে দেখো। বলছে যে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করে লিখি। তো চক্রবৃদ্ধি সুদ বের করেছিলাম, সেটা কিভাবে করেছিলাম আমরা, এরকম ভাবে লিখে করেছিলাম যে সূত্রের সাহায্যে করার থেকে যদি লিখে করো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হয়। আর সূত্র দিয়ে করলে করতেই পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু সূত্র দিয়ে করলে কি হয়, আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়, তাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে লেখাটা এরকম ভাবে, সেটা হচ্ছে প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল দ্যাট ইজ ইকুয়াল টু কত বলেছে, 10,000। তো লিখছে এখানে 10,000 টাকা। তাহলে এবার আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 5%। তাহলে এখানে লিখছি এবার যে 5% হারে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ, সেই সুদটা আমরা এখানে থার্ড ব্র্যাকেটে বের করে নিচ্ছিলাম। এবং এই ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের যে সূত্র, অর্থাৎ পি আর টি বাই 100, 0,000,000 যদি কেটে যায় তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 500 টাকা। তাহলে ব্র্যাকেটে থাকলো এটা, এইখানে আমি 500 লিখে দিলাম। তাহলে কি হলো, আমরা কি বের করলাম, এখানে যেটা বের করলাম সেটা হচ্ছে এটা, যে আমি প্রথমেই বের করেছি হচ্ছে যে প্রথম বছরে আমার যে টাকাটা ছিল আসল, সেটা বের করেছি 10,000 টাকা। সেই টাকাটা 1 বছর থাকলে 5% হারে তার সুদ কত হয় বের করলাম। তাহলে এবারে লিখছি যে দ্বিতীয় বছরের আসল তাহলে কত হচ্ছে, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে কি প্রত্যেক বছর আসলটা চেঞ্জ হয়। তাহলে দ্বিতীয় বছরের সুদ নয়, দ্বিতীয় বছরের আসল, অর্থাৎ এখন আমি যদি ধার নিয়ে থাকি, এখন আমার আর 10,000 টাকা ধার নেই, এখন আমার নামে 10,500 টাকা ধার, এই টাকাটা উঠে গেছে। তাহলে এবার এই টাকাটা আমাকে দ্বিতীয় বছরের সুদ দিতে হবে, কারণ আমি এখানে টোটাল 3 বছর করব। তাহলে এখানে বের করি, তাহলে 5% হারে একই লেখা, 5% হারে দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ সেটা কি হওয়া উচিত, একই রকম ভাবে এখানে বের করে নিই। এই ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের 10,500 হচ্ছে আসল, এটা হচ্ছে পি, আর 5, টি হচ্ছে 1, ডিভাইডেড বাই 100, 0,000,000, 5 5 25, 525 টাকা। তাহলে এখানে লিখছি আমরা 525 টাকা। তাহলে দ্বিতীয় বছর যখন থাকলো টাকাটা, দ্বিতীয় বছরের সুদ পেয়ে গেলাম আমরা। তাহলে দ্বিতীয় বছরের সঙ্গে তৃতীয় বছরের তাহলে আসল কত হচ্ছে, তৃতীয় বছরের আসল, এটা যোগ হচ্ছে মানে 2, 5, 0 হাতে 1, 11,025 টাকা। এটা হয়ে গেল আমাদের তৃতীয় বছরের আসল। তাই 3 বছরে আমাকে সুদ বার করতে বলেছে। তাহলে এবার 5% হারে তৃতীয় বছরের সুদ কত,
5% হারে তৃতীয় বছরের সুদ একই রকম ভাবে বের করতে হবে। পি বলতে 11,025, আর বলতে 5, টি বলতে 100, পি আর টি বাই 100। এখানে 5 25 125, 5 5 নিচে আছে 100, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিই, অর্থাৎ 551 টাকা পয়েন্ট 25 টাকা। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম যে তৃতীয় বছরের শেষে সুদ আসল কত হচ্ছে। তৃতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না 0.25, এখানে 6, 5 আর 2 7, 5, 11,576.25 টাকা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে সুদ কত হচ্ছে। সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যেটা সুদ আসল আমাদের হলো 11,576.25, তার থেকে যেটা আমি ধার নিয়েছিলাম বা ধার দিয়েছিলাম 10,000 টাকা, অর্থাৎ আসলটা, সেটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার কত হচ্ছে বলো, সম্ভবত 1,576.25 টাকা। তাহলে আমরা এতক্ষণে কি বার করলাম, এতক্ষণে বার করলাম হচ্ছে যে এই 10,000 টাকাটার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা বার করলাম। এটা চক্রবৃদ্ধি সুদ বেরোলো আমাদের। আর আমাদের কিসের পার্থক্য বের করতে পারে, সরল সুদের। তাহলে সরল সুদটা বের করে নি 10,000 টাকার 5% হারে 3 বছরে। এখানে লিখি যে 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের সরল সুদ কত হচ্ছে 10,000, পি আর টি হচ্ছে এখানে 3 বাই 100, একটা কেটে গেল, 3 5 1500, তাহলে 1500 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 1576.25 টাকা, আমরা সরল সুদ পেলাম 1500 টাকা। আমাকে প্রশ্ন করেছিল এটাই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত, পার্থক্য কত। তাহলে এখানে বের করে নি পার্থক্য। তাহলে সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হচ্ছে না, ওখানে কত বেরিয়েছিল আমাদের বলো, 1576.25। 1576.25 থেকে যদি আমরা 1500 টাকা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত বলো, 76.25 টাকা। তো এই একটা অঙ্ক 2 বছরের জন্য আমরা আগের দিন করেছিলাম। আমরা 2 বছরের জন্য দেখো আগের দিন করেছিলাম, দেখাচ্ছি আমি। 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন এই 5 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা এইভাবে ভেঙে ভেঙে না করলে তোমরা সূত্র দিয়ে করলে মুশকিল আছে। আমরা কিন্তু এটা করেছিলাম এত টাকা 6 এত টাকা, দেখা দাঁড়াও এক মিনিট। এই যে দেখো এই 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমি ওরকম ভাবে বের করিনি। 2 বছরের ক্ষেত্রে আমরা আমাদের কনসেপশনটা কি ছিল, 2 বছরের ক্ষেত্রে কনসেপশনটা ছিল এরকম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের প্রথম বছরে যেটা সুদ হয় সরল সুদের ক্ষেত্রে সেটাই সুদ। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে প্রথম বছরের জন্য কোনো ডিফারেন্স হয় না, there is no difference of simple interest and compound interest for 1 year। 1 বছরের জন্য কোনো ইন্টারেস্টের পার্থক্য নেই। ইন্টারেস্টের পার্থক্যটা কোথা থেকে হয়ে যায়, তার পরের থেকে। কেন না, সরল মানেই হচ্ছে এটা যে তার পরের বছরও 780, তারপরের বছরও 780, এভাবে চলবে। 700 যত বছর আমি রাখবো তত বছর 780 করে চলবে। বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, এই যে ইন্টারেস্টটা আমি পেলাম প্রথম বছরে তার উপর আবার একটা ইন্টারেস্ট আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ তাই 780টাকে আসলের সঙ্গে যোগ করে দেওয়া হয়। আর 2 বছরের ক্ষেত্রে কি করেছিলাম, তাহলে পার্থক্য বের করতে গেলে জাস্ট এই যে সুদটা যেটা প্রথম বছরের সুদ বেরোচ্ছিল সেই সুদটার 1 বছরের সুদ যেটা বেরোবে সেটাই পার্থক্য হয়ে যায়। তো এখানে সেটাই করা হয়েছিল। দেখো অঙ্কটা ছোট হয়ে গেছিল। এখন এই 780 টাকার 7.5% 1 বছরের সুদ বের করে দিয়েছিলাম,
58.50 টাকা। তাহলে আমি বলে দিয়েছিলাম যে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এটা 58.50। কিন্তু আজকের ক্ষেত্রে যদি 3 বছর, 3 বছরের ক্ষেত্রে আমি করতে পারতাম এরকম ভাবে, করতে পারতাম না যে তা নয়, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কি হতো, একটু জটিল হতো। কারণ দেখো, প্রথম বছরের সুদ তোমাকে এখানে নিতে হতো, যেটা পেয়েছো 500 টাকা, তার উপর আবার সুদ একটা হতো 25 টাকা। তাহলে 500 525 অর্থাৎ 1025, 1025 টাকার উপরে যেটা সুদ হতো সেটা কিন্তু তোমার দেখো 1025 টাকার উপরে সুদ বের করলে তবে তুমি এই জিনিসটা পাবে। সঙ্গে আরো 500 আছে, তাহলে তবেই তোমার 1576 টাকা। তাহলে কনসেপশনটা একটু বেশি। তাই আমরা এখানে একটু সরল ভাবে বের করে নিলাম যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত, তার আগে চক্রবৃদ্ধি সুদ আসল বের করলাম, আসল বাদ দিয়ে দিলাম, সরল সুদ বের করলাম, পার্থক্য পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলো আনমিউট করে কোথাও। আচ্ছা, এরপর আসছি আমরা 12। দেখো, 10-11 অঙ্কটা আমাদের 2 বছরের পার্থক্য চেয়েছিল, 3 বছর 11টা 3 বছরের পার্থক্য চেয়েছিল, 12টা উল্টো দিয়েছে। কি দিয়েছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দিয়ে দিয়েছে। এখানে সুদটার পার্থক্য দিয়েছে এত টাকা, তাহলে বলছে ওই টাকার পরিমাণটা হিসাব করি। একটা জিনিস ভেবে নাও যে এখান থেকে আমি দুটো কনসেপশনে করতে পারি। এক, আমি সরাসরি ধরে নিতে পারি, একটা পদ্ধতি ধরি আসল x টাকা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 9% হারে x টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সূত্র কি? p ইন্টু p বলতে এখানে x, 1 প্লাস r বলতে এখানে 9/100 হোল স্কোয়ার, এত টাকা। দ্যাট ইজ কত হচ্ছে বলো? x ইন্টু এখানে হচ্ছে 100, এখানে 100 প্লাস 9 তার হোল স্কোয়ার, এত টাকা। তার মানে x ইন্টু 109 স্কোয়ার বাই 100 স্কোয়ার। এটা যদি সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে এই সমূল চক্রবৃদ্ধি যেটা আছে 109 স্কোয়ার বাই 100 স্কোয়ার, তার থেকে x কে বিয়োগ করব, এত টাকা। কত হয়? এবার যদি তুমি এখান থেকে x কমন নাও, তাহলে ভেতরে এখানে 109 স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 1, লসাগু হয়ে যাচ্ছে 100 স্কোয়ার, ওপরে হয়ে যাচ্ছে 109 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, এত টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে কত হচ্ছে? 109 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলতে পারি আমরা। a স্কোয়ার মানে a প্লাস b হলে 209 ইন্টু a মাইনাস b হলে শুধু 9, নিচে 100 স্কোয়ার মানে 100 গুণ 100। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সরল সুদ কত হচ্ছে? একই রকম ভাবে সরল সুদ যদি বের করি আমরা, যে x টাকার 9% হারে 2 বছরের সরল সুদ, সেটা কত হবে? p r t বাই 100, এত টাকা, সমান সমান 18x বাই 100, এত টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এই টাকাটা, 2 বছরের সরল সুদ এই টাকাটা। ওরা বলে দিয়েছিল যে তাদের মধ্যে অন্তর মানে সবসময় বড় থেকে ছোটটার বিয়োগ হয়, তাহলে এখানে সবসময় বেশি তো চক্রবৃদ্ধি সুদই হবে, সেটা হচ্ছে 129.60। তাহলে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি হচ্ছে এটা, যে 209 গুণ 9 বাই 100 গুণ 100 ইন্টু x থেকে যদি 18x বাই 100 কে বাদ দিই,
তাহলে হবে 129 পয়েন্ট কত বলেছে বলো 60। এই হচ্ছে আমাদের ইকুয়েশন চলে এলো। কারণ যখনই আমরা জানি যে কোনো একটা আননোন কোয়ান্টিটি নিয়ে আমাদের কাজ করতে হয় তখনই আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়, তাছাড়া তো হবে না। তাহলে প্রথম কথা এখান থেকে কমন যাচ্ছে কি দেখো, এখান থেকে কমন যাচ্ছে 9x বাই 100। 9x বাই 100 হয়ে গেলে এখানে থাকছে 209 বাই 100 মাইনাস এখানে 2, শুধু 2ই পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 129.60। তাহলে এখান থেকে কত হচ্ছে বলো, 9x বাই 100 লসাগু 100, 209 মাইনাস 200 দ্যাট ইজ ইকুয়াল টু 129.60। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত লিখতে পাচ্ছি, x ইকুয়াল টু লিখতে পাচ্ছি 129.60 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 9 ইন্টু 9। এই দশমিক যদি তুলি আমরা, এই দশমিক তুললে নিচে 100, 100 100 কেটে গেল, 9 দিয়ে আশা করি এটা কাটাকুটি করা যাবে। দেখে নি 9 কে 9, 3 4 9 36, 4 9 36, 9 দিয়ে এটাকে কাটলে 9 1 কে 9, 3 4 9 36, 4 9 36 0, আবার 9 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, 9 1 কে 9, 6 9 54 0। তাহলে আলটিমেটলি আমরা কত পেয়ে গেলাম 1630। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম কত 16,000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন তো এটাই করেছিল যে আসল কত টাকা, আসল কত টাকা। এবার দেখো এই অঙ্কটা আমরা এই যে সরাসরি যদি এরকম ভাবে করি তাহলে আমি এই জিনিসটা পেলাম, কিন্তু এই অঙ্কটাকে যদি আমি একটুখানি পাটিগণিত পুরো পিওরলি অ্যারিথমেটিক প্রসিডিউর, এখানে আমরা অ্যারিথমেটিক করলাম না, এখানে অ্যালজেব্রিক একটা ফাংশন নিয়ে চলে এলাম, একটা ভেরিয়েবল নিয়ে চলে এলাম, দিয়ে কাজটা করলাম। কিন্তু এই অঙ্কটাকে 2 বছর যেহেতু বলেছে, যদি ছবিটা আঁকা যায়, ছবিটা কি, ধরো ছবিটা হচ্ছে এরকম যে আমি এখানে ধার নিয়েছি, কি টাকা ধার নিয়েছি, আমার একটা সরল সুদের হিসাব হচ্ছে, একটা চক্রবৃদ্ধি সুদের হিসাব হচ্ছে। তাহলে আমি যখনই প্রথম বছরের কথা ভাবছি, প্রথম বছরে এরও যা সুদ হবে এরও তাই সুদ হবে, দ্বিতীয় বছরে এর যা সুদ হচ্ছে এখানে তাই সুদ হচ্ছে। এর কি হচ্ছে, এই সুদটা তো হচ্ছেই, প্লাস এই যে সুদটা এখানে বেরিয়েছিল সেই সুদের একটা সুদ হচ্ছে। তাহলে ডিফারেন্স বলতে কি এই 129.60, এটা এইখানে প্রথম বছরের যে সুদটা বেরিয়েছিল তার সুদ হচ্ছে এটা, এবং সেটা কত পার্সেন্ট হারে, 9% হারে। তাহলে দেখো আমি যদি এরকম ভাবে করতাম যে এই টাকাটা সুদ হয় 9% হারে এক বছরে কত টাকার, সরল সুদের ক্ষেত্রে p ইজ ইকুয়াল টু কি 100i বাই r ইন্টু টি। 9 দিয়ে এটা কাটাকুটি করা যায়, 9 কে 9, 4 9 36, 4 9 36, তাহলে আলটিমেটলি কত পাচ্ছ 1440 এই টাকাটা। তাহলে এই টাকাটা তুমি কি পাচ্ছ, এই টাকাটা পাচ্ছ তুমি এখানে 1440, অর্থাৎ প্রথম বছরের সুদ এটা পাচ্ছ। প্রথম বছরের সুদ এটা পাচ্ছ বলেই কিন্তু তার জন্য তুমি 129 টাকা 60 পয়সা আরো এক্সট্রা সুদ পেয়েছিলে বলেই সেটাই অন্তর হয়েছিল। তাহলে এবার এই টাকাটা সুদ হয় 9% হারে কত টাকার, আবার যদি বের করো আসল ধরো y ধরে নিলে, তাহলে সেই ক্ষেত্রে একই রকম ভাবে 100i বাই r ইন্টু টি, টি হচ্ছে এক বছর। তাহলে 9 দিয়ে কাটলে 9 কে 9, 6 9 54, দেখো কত ছোট হয়ে গেল অঙ্কটা, কিন্তু প্রশ্ন কি মাথাটা খাটাতে হলো। এখানেও 16,000 পেয়েছিলাম, কতটা কাজ করে দেখো, এক্স ধরে নিয়েছিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করলাম, সমূল চক্রবৃদ্ধি বের করলাম 2 বছরের, তারপরে আসলটা বাদ দিয়ে চক্রবৃদ্ধি সুদ বের করলাম, তারপরে এখানে 2 বছরের সরল সুদ বের করলাম, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলাম, বিয়োগ করে তবে আমি ইকুয়েশন পেলাম, ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করলাম। আর যদি এরকম অ্যারিথমেটিক নিয়মে করতে চাই, যদি অ্যারিথমেটিক নিয়মে করতে হলে তোমাকে বুঝতে হবে, লেখাটাও কিন্তু এখানে টাফ। তাহলে তোমরা একটা কাজ করো, যদি এটা বুঝে থাকো তাহলে লেখাটা তোমরা আমাকে লিখে পাঠিও হোয়াটসঅ্যাপে, তাহলে আমি চেক করে দেবো। এখানে কি লিখবো, যে যেহেতু 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 129 টাকা 60 পয়সা, তাহলে সুতরাং 129 টাকা 60 পয়সা যত টাকার 9% হারে সুদ হয় সেই টাকাটা হচ্ছে এটা 100i বাই RT পেয়ে গেলে। তাহলে এবার তুমি কি লিখলে, তাহলে সুতরাং ওই টাকার আসলটা যেটা আসল ছিল সেই টাকার এক বছরের সুদ হচ্ছে কত 1440 টাকা 9% হারে। তার আসলটা কত, অঙ্ক ছোট হয়ে যাবে, কাজ ক্যালকুলেশন ইজি হয়ে যাবে, কিন্তু বুঝতে হবে তোমাকে। বুঝতে পেরেছো আশা করি, যদি না বুঝতে পারো তাহলে আমাকে আনমিউট করে বলো।
চলে আসছে আমরা নাম্বার 13। 13 কি বলছে দেখো, এখানে বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 টাকা হয়। আগের অঙ্ক এই অঙ্কের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, এখানে 2 বছরের বলেছিল, এখানে কি বলেছে 3 বছরের। তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে ওই টাকার পরিমাণ কত, তাহলে একরকম ভাবে আমরা ধরে নিই এখানে, যে ধরি ওই টাকার পরিমাণ এক্স বা এক্স টাকা। তাহলে এবার আমি বের করি যে 10% সুদের হারে 10% সুদের হারে এক্স টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। কত হবে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এত টাকা। একটা শূন্য কেটে দাও, লসাগু করলে কত হয়, ভেতরে লসাগু 10, এখানে 10 একে 10 প্লাস 1 আর হোল কিউব, এত টাকা। আলটিমেটলি যেটা পাচ্ছ x ইন্টু 11 এর হোল কিউব বাই 10 এর হোল কিউব, এত টাকা। এটা গেল সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ, এত টাকা। ঠিক আছে, বেশ, তাহলে কত হয় বলো, x কমন নিচ্ছি, লসাগু হয়ে যাচ্ছে আমাদের 10 কিউব, এখানে হচ্ছে 11 কিউব মাইনাস 10 কিউব। তো 11 কিউব 11 11 121, 121 এর সঙ্গে আরো 11 করলে হচ্ছে 1331। এগুলো কিছু মনে রাখতে হবে, বুঝলে তো, এগুলো কিছু মনে রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1331, আর 10 এর কিউব মানে হচ্ছে এখানে 1000, নিচেও 1000, এত টাকা। তাহলে আলটিমেটলি কত হচ্ছে বলো, আলটিমেটলি পাচ্ছ 331x বাই 1000, এত টাকা। চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। সরল সুদ কত, সরল সুদ পি আর এখানে 10%, তো হ্যাঁ, পি আর টি হচ্ছে এখানে 3 বাই 100, একটা করে গেল, দ্যাট ইজ 3x বাই 10 টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে সরল সুদ। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই 331x বাই 1000 থেকে যদি 3x বাই 10 কে বিয়োগ করি, কত বলেছে ওরা, 930 টাকা, সমান সমান 930। তাহলে এখানে লসাগু কত হচ্ছে, 1000 আর 10 এর লসাগু 1000, তাহলে 331x থেকে 300x বাদ, দ্যাট ইজ 930। 331 থেকে 300 বাদ দিলে হচ্ছে 31x, দ্যাট ইজ ইকুয়াল টু 930 ইন্টু 1000। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 930 ইন্টু 1000 বাই 31, এটা কাটাকুটি করলে হচ্ছে 30, তাহলে 30,000 টাকা। তাহলে আমাকে তো এটাই চেয়েছিল যে আসল কত টাকা, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, অর্থাৎ টাকার পরিমাণ কত। টাকার পরিমাণ ধরেছিলাম x এর মান বেরোলো 30,000 টাকা, সুতরাং প্রমাণ হয়ে গেল। বুঝতে অসুবিধা আছে কারোর? তাহলে আমরা নেক্সট পেজে যাই, নেক্সট অঙ্কেও যাই। এর পরের অঙ্কটা আবার ইন্টারেস্টিং অঙ্ক, যে 14 নম্বরের অঙ্কটা যদি দেখো তোমরা, সেখানে দেখো যে ইন্টারেস্টটা কিন্তু সেম নেই, 2 বছরের দুটো আলাদা আলাদা ইন্টারেস্ট দেওয়া আছে আমাদের এখানে।
বলছে যে আমি যদি ছবিটা এরকম ভাবে দেখি, যে ধরো আমাকে এখানে ধার নিয়েছিলাম কত টাকা, ধার নিয়েছিলাম হচ্ছে 6,000 টাকা ধার নিয়েছিলাম, অবশ্যই চক্রবৃদ্ধি সুদে, অবশ্যই চক্রবৃদ্ধি সুদে, সরল সুদে নয়। এই 6,000 টাকা ধার নিয়েছিলাম। আমার এখানে বলছে প্রথম যে বছরটা হচ্ছে, প্রথম বছরে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%, আর দ্বিতীয় বছরে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে বলেছে যে 2 বছর শেষে আমার সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ এখানে বের করা যাক, কোনো অসুবিধা নেই। তাহলে ওরকম ভাবে লিখে করো যে প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল হচ্ছে কত টাকা আমাদের, 6,000 টাকা। প্রথম বছরের ইন্টারেস্ট কত বলেছে, 7%। তাহলে এখানে লেখো যে 7% হারে প্রথম বছরের সুদ বের করো। সুদটা কি করে বের করবে, সরল সুদের যে সূত্র, পি আর টি বাই 100, দুটো করে শূন্য কেটে গেল, 6 7 42, 420 টাকা। তাহলে এখানে প্রথম বছরের সুদ এলো কত আমাদের, 420 টাকা। তাহলে 420 টাকা যদি প্রথম বছরের সুদ হয়, তাহলে দ্বিতীয় বছরের আসল কত, দ্বিতীয় বছরের আসল সেটা হচ্ছে গিয়ে আমাদের 6,420 টাকা। দ্বিতীয় বছরের সুদের হার কত বলেছে, 8%। তাহলে এখানে যেটা 7% লিখেছিলাম সেটা এবার হয়ে যাচ্ছে 8%। যে 8% হারে, এখন আর 7% লিখছি না, 8% হারে এবার আমরা দ্বিতীয় বছরের সুদ বার করছি। 8% হারে দ্বিতীয় বছরের সুদ বের করো একই রকম ভাবে, 6,420 পি আর টি বাই 100, একটা করে শূন্য গেল। তাহলে এখানে কত হচ্ছে, গুণটা করতে হবে আমাদের, গুণটা করলে কত হয়, শূন্য না কাটলেও হতো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 32, 33, 3 হাতে 3, 6 48, আর 3 51, নিচে আছে 10, মানে এক ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 513.60 এত টাকা। তাহলে আমি কি বলতে পারি, সুতরাং দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সেটা কত হবে, 0.603396 এত টাকা। তাহলে আমাকে কি চেয়েছিল, সুদ চেয়েছিল। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত, 6,933, এখান থেকে 6,000 টাকা বাদ দেব, দ্যাট ইজ 933.60 টাকা। এই হয়ে গেল। এবার তোমরা যদি এটাকে সূত্রের সাহায্যে করতে যাও, তাহলে অল্টারনেটিভ যদি করো, তাহলে প্রথমে 6,000 টাকা ছিল, প্রথম বছরের ইন্টারেস্ট কত বলেছে, 7, মাথায় 1, তাহলে এটা হয়ে গেল আমাদের আসল। তার সঙ্গে এবার দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত, এত, এটা থেকে বিয়োগ যাবে কত, 6,000 টাকা। একই রকম, এটা তো সূত্রের সাহায্যে হলো যে প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%, দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি এবং এটাই বেরোবে আমাদের। তাতে ক্যালকুলেশনটা একটু কি হয় আমাদের, বড় হয়। এখান থেকে 6,000 ধরো কমন গেল, ইন্টু এখানে লসাগু হচ্ছে 100, তাহলে 100 যোগ 7, 107, এখানেও লসাগু হচ্ছে 100, 100 যোগ 8, 108। এবার বুঝতেই পারছো, এটাকে গুণ করে তুমি যখন এই 4টে শূন্য দিয়ে যখন ভাগ করবে, দুটো করে কেটে দিতে পারো, একটা দুটো, একটা দুটো, এখানে একটা কেটে দাও। তাহলে 107 ইন্টু 108 গুণ করলে কত হয়, 107, 108 যদি গুণ করি, 7 8 56, 8 1 8, 0 0 0 7 0 1, তাহলে 6 5, 8 সাথে 15, 5 হাতে 1, তাহলে এটা পাচ্ছি। তার সঙ্গে আবার কত গুণ হচ্ছে, 6 গুণ হবে, এই যে 6টা আছে,
এটা গুণ করে তাহলে কত হচ্ছে, 6 6 34 6 হাতে 3, 5 6 30 আর 3 33 3 হাতে 3, 5 6 30 আর 3 33 3 হাতে 3, 6 কে 6 আর 3 9, 6 নিচে হচ্ছে 10, তাহলে 1 ঘটাকে দশমিক, এখানে -6000 আছে, তাহলে এটা কত পাচ্ছ, -6000 আছে, তাহলে কত পাচ্ছ এটা দেখো, 1 ঘটাকে যদি দশমিক দাও তাহলে 6 9 3 3.6 -6000, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 933.6, যেহেতু টাকা তাই একটা দশমিক পর শূন্য, দেখো তাই বেরিয়েছিল না আমাদের এখানে 933.60, এখানেও 933.60। বুঝতে পারলে? কেউ না বুঝতে পারলে বলো, দেখে নাও একবার, ছোট করে আমি ছোট করে দিচ্ছি, একবার পুরোটা দেখে নাও। দেখো এটা হচ্ছে আমাদের একদম অ্যারিথমেটিক নিয়ম, এটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে। অসুবিধা আছে বুঝতে কারোর? ওকে, 15 অঙ্কটা একই রকম ভাবে তোমরা বাড়িতে করবে, 5% দিয়েছে আর 6% দিয়েছে, তারপরে চলে এসো 16। ষোলোটা কি বলছে দেখো, বলছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে ভেবে দেখো যে আমি একটা টাকা এখানে ধার নিয়েছিলাম, কত টাকা ধার নিয়েছিলাম আমি জানি না, আমি সেই টাকাটাকে যখন সিম্পল ইন্টারেস্টে ভাবছি, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরে এই টাকাটা সুদ হয়েছে আমাদের 50 টাকা, তাহলে যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্র হয় তাহলে তোমার 50 টাকাই হবে, কারণ প্রথম বছরের জন্য আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত সুদ আমার একবার নির্ণয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের কোনো প্রশ্নই নেই, সুদ একবার ক্যালকুলেট হবে তারপরেই চক্রবৃদ্ধি সুদ নির্ধারণ হবে। আর 2 বছর শেষে, 2 বছর পরে গিয়ে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, টোটাল 102 টাকা। আচ্ছা 2 বছর শেষে সরল সুদ কত হবে, 100 টাকা হবে, কারণ আমরা কি জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর যা হয় দ্বিতীয় বছর তৃতীয় বছর 50 50 50 50 করে করে যাবে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে 50 টাকা তো হচ্ছেই, প্লাস এই 50 টাকার যেটা সুদ সেটাই এখানে বেড়ে যাচ্ছে। তাহলে আমি যদি নিট পাটিগণিত নিয়মে করি তাহলে কি লিখবো দেখো, এরকম ভাবে লিখবো যে কোন মূলধনের এক বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা, তাহলে এক বছরের সরল সুদ যদি 50 টাকা হয় তাহলে 2 বছরের সরল সুদ কত হবে, 2 বছরের সরল সুদ 50 গুণ 2, দ্যাট ইজ 100 টাকা। তাহলে আমি 2 বছরের সরল সুদ পেয়ে গেলাম 100 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। তাহলে আমরা জানি যে 2 টাকাটা কিসের জন্য বাড়ছে, 50 টাকার জন্য বাড়ছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারছি যে সুতরাং 50 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে না, 102 থেকে 100 বাদ সমান সমান 2 টাকা। তো এবার প্রশ্ন হচ্ছে 50 টাকার 1 বছরের সুদ যদি 2 টাকা হয় তাহলে সুদের হার কত, সুদের হার r is equal to 100i by p into t, 100i by p into t হচ্ছে এখানে 1, 50 কে কাটলে হচ্ছে 2, এত পার্সেন্ট সুদের হার যখন, তাহলে দেখো সুদের হার পেয়ে গেলাম আমি 4%। এবার সুদের হার যখন আমি 4% পেয়ে গেলাম তাহলে আমার 50 টাকা সুদ হচ্ছে 1 বছরে, তাহলে এবার লিখছি যে 4% সুদের হারে 4% সুদের হারে
50 টাকা সুদ হয়, 50 টাকা সুদ হয় 1 বছরে, যে টাকার সেটা কত হচ্ছে, x ইজ ইকুয়াল টু কি 100i বাই r ইন্টু টি, টি হচ্ছে এত টাকা, তাহলে 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 25, 5 25 হচ্ছে 125, 1250 টাকা। তাহলে দেখো নিট পাটিগণিত নিয়মে করলে কি হচ্ছে, ক্যালকুলেশন ছোট হয়ে গেল। এবার এইটাকেই তোমরা সরাসরি করতে পারো, সরাসরি করতে পারো বলতে ঠিক দেখো আগের যে অঙ্কটা করেছিলাম যে x টাকা ধরে নিয়েছিলাম, আগের চ্যাপ্টারে ছিল, একটু সেভ করে নি, তাহলে আগের চ্যাপ্টার দেখাতে পারবো, একই টাইপের অঙ্ক আছে আমাদের এখানে। আজকে হচ্ছে আমাদের কত, 17। দেখো এই যে এখানে যে অঙ্কটা করেছিলাম x ধরে, এখানে একটা অঙ্ক করেছিলাম x ধরে, কিন্তু এই যে এই অঙ্কটা এখানে অন্তরটা বলে দিয়েছিল 2960, আর এখানে আমরা অন্তরটা বের করে নিয়ে কাজ করলাম, এখানে আমরা অন্তরটা বের করে নিয়ে কাজ করলাম, যে অন্তরটা কত হচ্ছে, তাহলে 2 টাকা হচ্ছে, এই যে অন্তরটা হচ্ছে 2 টাকা। তুমি এটাকে সূত্রের সাহায্যে করতেই পারো তোমরা, কোনো অসুবিধা নেই। ধরে নাও x টাকা ধরে নেওয়ার পর তুমি ওই পার্থক্য তো 2 টাকা পেয়ে গেছো, তাহলে এটা সুদের হারটাও একটা বের করতে হবে, এখানে সুদের হারও ধরতে হবে, দুটো ইকুয়েশন পাবে, তাহলে x আর r দুটো মান তোমাকে এখানে বের করতে হবে, অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো বাড়িতে দেখো সূত্রের সাহায্যে, আর সূত্রের সাহায্যে না করলে তো এভাবে আছি, অঙ্কটা অনেক ছোট অঙ্ক, পুরোপুরি দেখো কনসেপশনটা দেখো। 1 বছরের সরল সুদ বলেছে 50 টাকা, তাহলে সরল সুদই হোক আর যে সুদই হোক 1 বছরে তো সেইটাই সুদ হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও যদি আমি দেখি, তাহলে আমার প্রথম বছরে 50 টাকা সুদই হবে, অন্য কিছু সুদ হবে না। তাহলে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরেও 50 টাকায় সুদ হবে, তাহলে মোট সুদ 100 টাকা। কিন্তু এখানে বলেছে দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা কেন হচ্ছে, এই যে 50 টাকা যে সুদটা প্রথম বছরের হয়েছিল সেইটা তো আসল হিসেবে ট্রিটমেন্ট হবে, তাহলে সেই টাকাটার যেটা সুদ সেটাই বাড়তি সুদ এখানে 2 টাকা, তাহলে 50 টাকার 2 টাকা সুদ হচ্ছে কত বছরে, 1 বছরে। রেট অফ পার্সেন্টেজ বের করে নিলাম, সুদের হার সেই সূত্র থেকে, r is equal to 100i by p into r into t, r is equal to 100i by p into t, সুদের হার পেয়ে গেলাম। যখনই সুদের হার পেয়ে গেলাম, এবার বের করছি 50 টাকা সুদ হচ্ছে 1 বছরে, ওই 4% হারে কত টাকার, আসল বের করে দিলাম 100i by r into t, বোঝা গেল নিশ্চয়ই। যদি কেউ না বুঝতে পারো আনমিউট করে বলতে পারো। আচ্ছা, সতেরোর অঙ্কটা একই রকম ভাবে বাড়িতে করবে। আমি চলে আসছি 18 অঙ্কে। আঠারোটা কি বলছে দেখো, আমাদের 6 মাস অন্তর দেও, 6 মাস অন্তর সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে প্রথমত আমি এটাকে এমনি করাই যে প্রথম 6 মাসের আসল কত টাকা, 6000 টাকা, কত পার্সেন্ট হারে, 8% হারে, তাহলে 8% হারে 6 মাস, 6 মাস মানে কত বছর, 1/2 বছর, এত বছরের সুদ কত হবে বের করে নাও, হচ্ছে এখানে জায়গা নেই বলে এখানেই বের করছি, পি আর টি হচ্ছে হাফ বাই 100, একটা 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 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 6 24 সমান সমান হচ্ছে 240 টাকা। তাহলে এখানে লেখো পরের 6 মাসের, পরের 6 মাসের আসল কত হচ্ছে, 6000 এর সঙ্গে 240 যোগ করলে
6,240 টাকা। এখানে আবার 8% হারে সুদ, 8% হারে আবার 6 মাস, মানে হাফ বছরের সুদ। সেটা কত হচ্ছে? একই রকম ভাবে পি আর পি হচ্ছে হাফ বাই 100, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, 1, 2, 0, একটা শূন্য কাটাকুটি যায়, দরকার নেই, টাকা আছে তো বেরিয়ে যাবে। কত হচ্ছে তাহলে বলো? 8 0 0, 8 2 16, 6 হাতে 1, 8 একে 8 আর 1 9, 3 8 24, 24,960, নিচে হচ্ছে 100, 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, 249.60 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি? তাহলে এক বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? এখানে 6,240 সঙ্গে 249, মানে 0.60, 9, 4 আর 4 8, 2 আর 2 4, 6,489.60 টাকা। তাহলে এই হয়ে গেল। এটা তুমি ব্রিট পাটিগণিতের নিয়মে করলে। এইবার তোমরা যদি এটাকে সূত্রের সাহায্যে করতে যাও, সূত্রের সাহায্যে করতে গেলে এখানে কি লিখবে দেখো, আসল। আচ্ছা, আমাকে কি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি পেলে তাহলে সুদটা এখান থেকে বের করে নাও, মানে চক্রবৃদ্ধি সুদ সেটা হচ্ছে কত? এটা থেকে 6,000 বাদ দিলে 489.60 টাকা। আচ্ছা, এবার চলে এসো সূত্রের সাহায্যে করতে গেলে অল্টারনেট। আসল কত বলেছে? 6,000 টাকা। সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে কত পার্সেন্ট বলো? 8%। সুদের হার 8%। সময় কত বলেছে? সময় বলেছে 1 বছর, কিন্তু এখানে একটা পর্ব দেওয়া আছে, পর্ব n, 6 মাস অন্তর, মানে 12কে 6 দিয়ে ভাগ করো, মানে পর্ব হচ্ছে 2। তাহলে এবার সূত্রটা কি হচ্ছে দেখো, তাহলে p ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8 বাই n, n হচ্ছে এখানে 2, 100 টু দি পাওয়ার n ইন্টু t। এর থেকে আমি বিয়োগ করব কত? 6,000 বিয়োগ করব, তবে আমি সুদটা পাবো, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে কাটাকুটি করো, 2 দিয়ে 8 কে কাটলে 4, আর কাটাকুটি করার দরকার নেই, পরে দেখা যাবে। এখানে আমি 6,000 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 100 প্লাস 4, 104 এর হোল স্কোয়ার বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে দেখো 6,000 গুণ ওপরে 104 মাইনাস 100 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, 204 ইন্টু a মাইনাস b 4, নিচে 100 হোল স্কোয়ার, 100 গুণ 100, একটা দুটো, একটা দুটো, আর একটা কাটা যায়, দরকার নেই, এবার জাস্ট গুণ করে দিচ্ছি আমরা। গুণ করলে কত হচ্ছে বলো? ওপরে হচ্ছে আমাদের 60, 4 4 16, 4 2 8, 816, নিচে হচ্ছে 100, আবার 6 দিয়ে গুণ করলে 6 6 34, 6 হাতে 3, 6 কে 6 আর 3 9, 6 8 48, একটা শূন্য আছে, নিচে হচ্ছে 100, 2 ঘর আগে দশমিক বসাবো, 489.60 টাকা। দেখো আমাদের তাই বেরিয়েছিল না আগেরটায়, 489.60 টাকা, এখানেও 489.60 টাকা। বুঝতে পারলে? তো 18 পর্যন্তই তোমরা অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে? আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারো।